আশা রাখি সবাই সুস্থ এবং আছো। তো তোমরা জানো যে করোনা আক্রান্ত হওয়ার জন্য আমাদের ক্লাসগুলো সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তো তার পরিপ্রেক্ষিতেই আমরা কিছু কন্টেন্ট ডেভেলপ করার চেষ্টা করতেছি। তো এই পরিপ্রেক্ষিতেই আমরা যে আমাদের যে বাকি চ্যাপ্টারগুলো এখনো অবশিষ্ট আছে সেই ক্লাসগুলো আমরা আমাদের ভিডিও কন্টেন্ট অথবা ডকুমেন্ট তোমাদেরকে দেব পর্যায়ক্রমে। তো ছুটির আগে হয়তোবা আমি 1 থেকে 6 পর্যন্ত অধ্যায়গুলো শেষ করে ফেলেছিলাম। যদি এই টপিকগুলোতে কারো কোনো প্রবলেম থাকে 1 থেকে 6 আমাকে বললে আমি সেই অনুযায়ী তোমাদেরকে নোট দেওয়ার চেষ্টা করব। তো আজকের যে টপিকটা আমাদের সাবজেক্টটা প্রিন্সিপাল অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আমরা এখানে আজকে সপ্তম অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। সবাই একটু মনোযোগ দিয়ে দেখলে মনে হয় ভালো হয়। আমাদের সপ্তম অধ্যায়টা হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইন সম্পর্কে ধারণা। তো এখানে সবাই দেখো যে ইউজার ইন্টারফেস কি, কোনো অ্যাপ্লিকেশন ফ্রন্ট ইন ভিউ মানে কি, আমরা যেটা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের ডেস্কটপ বলো, আমার কম্পিউটারে বলো, যে ফোল্ডারগুলো দেখতে পাচ্ছি বা যা কিছু দেখতে পাই, যদি কোনো একটা ধরো তোমাকে ইমেইল করা দিল, ইমেইল করতে দেওয়া হলো, ইমেইলের যে অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ সেটাই কি হচ্ছে ফ্রন্ট ইন ভিউ। তো ইউজার ইন্টারঅ্যাক্ট করে, ইউজার ইন্টারফেসের মাধ্যমে ইউজার সফটওয়্যার বা হার্ডওয়্যার নিয়ন্ত্রণ ম্যানিপুলেট করতে পারে। বর্তমানে কম্পিউটার, মোবাইল, গাড়ি, মিউজিক প্লেয়ার, বিমান, জাহাজ ইত্যাদি ডিজিটাল টেকনোলজি বিদ্যমান, সেখানে ইউজার ইন্টারফেস বিদ্যমান। হিউম্যান কম্পিউটার অন্তঃক্রিয়ার ক্ষেত্রে ইউআই প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। ইউজার ইন্টারফেস চিত্রভিত্তিক হতে পারে, সেটা চিত্রভিত্তিক হতে পারে অথবা বর্ণভিত্তিক, টেক্সট বেস হতে পারে, অডিও বেস হতে পারে, ইত্যাদি বিভিন্ন ধরনেরও হতে পারে। একটি ব্যবহৃত হার্ডওয়্যার সফটওয়্যার সংমিশ্রণ কম্বিনেশনের উপর নির্ভরশীল ইউজার ইন্টারফেস হার্ডওয়্যার সফটওয়্যার বা উভয়ের সংমিশ্রণই হতে পারে। একটি সফটওয়্যার অধিক জনপ্রিয় হতে পারে যদি এটির ইউজার ইন্টারফেস আকর্ষণীয়, সহজে ব্যবহারযোগ্য এবং স্বল্প সময়ে রেসপন্সিভ এবং সহজে বোধগম্য এবং সকল ইন্টারফেস স্কিমের উপর কনসিস্টেন্ট হয়। এই অধ্যায়ে মূলত বিভিন্ন ধরনের ইউজার ইন্টারফেস উপাদানসমূহ, কম্পোনেন্টস, ডিজাইন, কার্যকলাপ, ডিজাইন টুলসমূহ এবং ইন্টারফেস নীতি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আচ্ছা, তোমরা এই পাশে দেখতে পাচ্ছ ছোট্ট একটা মোবাইল বা মোবাইলে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি। এইগুলোকে বলা হচ্ছে কি, মূলত এই টপিকগুলোকে বলা হচ্ছে আমাদের যদি বলে থাকি সেগুলো হচ্ছে ইউজার ইন্টারফেস। তো এইখানে দেখো ফেসবুক কেন ইউজ করো, মেসেঞ্জার কেন ইউজ করো বা হোয়াটসঅ্যাপ ইউজ করো, ইমেইল কেন গুগল ক্রোম ইউজ করো, বা এখানে অনেকগুলো সফটওয়্যার আছে। এই জিনিসগুলো কেন আমরা ইউজ করি, কেনই বা জনপ্রিয় সফটওয়্যারগুলো কখনো চিন্তা হয়েছে আমাদের? তো আমরা একটু দেখি। এখানে আমাদের বিভিন্ন রকমের সফটওয়্যার আছে, বিভিন্ন রেটিং এখানে আমরা একটু দেখতে পাচ্ছি। কার রেটিং কত, কেন? এটার মূল কারণ হচ্ছে কত ইউজার ফ্রেন্ডলি এইটা, রেসপন্সিভ কতটুকু, কত ভালো কাজ করে, হ্যাঁ, কত সহজবোধ্য। এই কারণে আমাদের কি হয়, সফটওয়্যারগুলোর র্যাঙ্কিং বাড়ে। তো এই মূলত এই অধ্যায়টা কাজ হবে যে তোমার কোনো সফটওয়্যার তৈরি করতে চাইলে এই সফটওয়্যারগুলোকে কিভাবে র্যাঙ্কিং ভালো করতে পারো, কিভাবে ইউজারের কাছে এটা বোধগম্য হয় এবং সহজগম্য হয়, সেই বিষয়গুলোই মূলত আলোচনা করা হবে। প্রথমেই আসি আমরা কমান্ড লাইন ইন্টারফেস বা সিএলআই সম্পর্কে কিছু আলোচনা। প্রথমে আসি, তো ইউজার ইন্টারফেসকে আমরা দুটি শ্রেণীতে ভাগ করতে যে পারি, একটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস আর একটা কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। একটা কি হচ্ছে কমান্ড লাইন আর একটা কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো আমরা একটু দেখি কমান্ড লাইন ইন্টারফেস কি। ভিডিও ডিসপ্লে মনিটরে আসার আগে কম্পিউটারের সাথে অন্তঃক্রিয়া সম্পাদনের জন্য সিএলআই ছিল একটি অতি প্রয়োজনীয় টুল। বিভিন্ন টেকনিক্যাল ইউজার এবং প্রোগ্রামারদের সাথে এটি প্রথম পছন্দের। সফটওয়্যারের সাথে সর্বনিম্ন ইন্টারফেসের মাধ্যমে ইউজার তার প্রয়োজনীয় কার্যাদি সম্পাদন করতে পারে। তো একটু দেখি সিএলআইটা আসলে মূলত কি। সিএলআই এর একটি কমান্ড প্রম্পট প্রদান করা হয়, সেখানে ইউজার কমান্ড টাইপ করে সিস্টেমের সাথে যুক্ত হয়। ইউজারকে কমান্ড সিনট্যাক্সের ব্যবহার সম্পর্কে জানতে হয়। কমান্ড হলো টেক্সট বেস রেফারেন্স, যেখানে এক্সেট ইনস্ট্রাকশন থাকে যেগুলোকে সিস্টেম নির্বাহ করবে বলে প্রত্যাশা করা হয়। এটি ম্যাক্রো স্ক্রিপ্ট ইত্যাদির মাধ্যমে মেথড সহজে ইউজার কর্তৃক অপারেট করতে ব্যবহৃত হয়। সিএলআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের তুলনায় অতি অল্প সংখ্যক কম্পিউটার রিসোর্স ইউজ করে। তো আমরা একটু দেখি কমান্ড লাইন টেক্সট বেস কি। তো সেটার একটা উদাহরণ আমরা একটু দেখব। তো উদাহরণটা আমরা একটু দেখি। আমাদের উইন্ডোজ আর বাটন চেপে যদি আমরা সিএমডি কমান্ডটা এখানে নিয়ে আসার পরে যদি আমরা কোনো একটা কমেন্ট এখানে লিখি,
কমান্ড লাইন যেটা। তো একটু দেখি। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, আইপি কনফিগ। তো এখানে আমাদের আইপি যে কনফিগারেশন আছে টোটাল ডিটেলসটা আমাদেরকে দেখাই দিচ্ছে। তাহলে এই যে কমান্ড প্রম্পটটা এটা কি হচ্ছে, CLI, বুঝা গেল? তো এখানে দেখো যে আমরা শুধু কি লিখলাম, কমান্ড প্রম্পটে কি লিখলাম, জাস্ট আইপি কনফিগ। তাহলে এখান থেকে আমাদের টোটাল ডিটেলসটা বুঝাই দিচ্ছে, সাফিক্স কে আছে, লিঙ্ক লোকাল আইপি, ভার্সন 6 অ্যাড্রেসটা কি, 4 ভার্সন অ্যাড্রেসটা কি। তো আমরা এখানে একটু দেখি। তো এখানে আমাদের আইপি অ্যাড্রেসটা পেয়ে গেলাম। তো এখানে আমরা আরো একটা কাজ যদি করে ফেলি, দেখা যাচ্ছে পিং, PING, পিং 192.168.1.196। তো আমরা এখানে একটু ক্লিক করি, দেখি কি হচ্ছে। তাহলে আমাদের অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছে। তো এই ধরনের কাজগুলোকে বলা হচ্ছে আমাদের কমান্ড প্রম্পট বা CLI। তো পরবর্তী টপিকে আমরা একটু চলে যাই। এরপরে আসি কমান্ড প্রম্পট আমাদের শেষ হলো। কমান্ড প্রম্পট কি? 2টি টেক্সট ভিত্তিক নির্দেশক বা ইউজার যেখানে কাজ করছে তার বেশিরভাগই হচ্ছে কি কনটেক্সট প্রদর্শন করে, আমরা যে কাজগুলো করতেছি সেখানে। এখানে আসি কার্সর। এই যে অংশটুকু একটি ক্ষুদ্র আনুভূমিক হরিজন্টাল লাইন বা লাইনের উচ্চতার একটি উলম্ব ভার্টিক্যাল যার উপর টাইপ করার জন্য অক্ষর ক্যারেক্টার অবস্থাপন করে। কার্সরকে বেশিরভাগ ক্ষেত্রে বিলিঙ্কিং অবস্থায় পাওয়া যায়। ইউজার কোনো কিছু লিখতে বা মুছে ফেলতে এটি চালনা করে বা ঘোরায়। তখন হচ্ছে আমরা এটা যদি বলি মিনিংটা কি CMD, তাহলে এই যে কমান্ড প্রম্পটটা দেখো, এই যে যা লিখতেছি আমরা যেটা, অথবা এখানে ডিলিট করে দিচ্ছি, সেই অংশটুকুই বলা হচ্ছে। এবার কমান্ড হলো নির্বাহ বা এক্সিকিউট ইনস্ট্রাকশন। এটির এক বা একাধিক প্যারামিটার থাকতে পারে। কমান্ড নির্বাহের ফলে পর্দায় দেখানো হয় আউটপুট যখন তৈরি হয়। সেম অ্যাজ এই যে আমরা যেখানে কাজ করলাম, যেখানে কমান্ড লিখলাম পিং 192.168.1.196। তো আমরা এখানে ক্লিক করার পর যে কাজ সম্পাদনা হলো সেই জিনিসটা আমাদের কমান্ড লাইনে দেখা যাচ্ছে। তো এরপরে আমরা আসি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা কি সেটা একটু দেখি। আশা রাখি তোমাদের CLI-টা ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা একটু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা দেখি। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে ইউজার সিস্টেমের সাথে গ্রাফিক্যাল আন্তঃক্রিয়া সম্পাদন করে। GUI হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয় হতে পারে। GUI ব্যবহার করে ইউজার সফটওয়্যার ইন্টারফেস তৈরি করে থাকে। সাধারণত GUI CLI থেকে বেশি রিসোর্স ব্যবহার করে। আবার একটু ভালো করে দেখো, এখানে একটা পার্থক্য আসতে পারে। GUI কি করে, CLI এর চেয়ে বেশি রিসোর্স ব্যবহার করে। টেকনোলজির উন্নতির ফলে প্রোগ্রামার এবং ডিজাইনের গড় জটিল GUI ডিজাইন করে থাকে, যা আরও অধিক দক্ষতা, নির্ভুলতা এবং গতির সাথে কাজ করে। GUI এর উপাদান হলো কম্পিউটারের মাধ্যমে সফটওয়্যার হার্ডওয়্যারের সাথে যোগাযোগ সম্পন্ন করে থাকে। তার মানে কি, অ্যাক্সেস কম্পোনেন্টের মাধ্যমে সফটওয়্যার বা হার্ডওয়্যারের সাথে কি যোগাযোগ সম্পন্ন করে থাকে। প্রত্যেক গ্রাফিক্যাল উপাদান সিস্টেমের কাজ করার জন্য একটি উপায় নিশ্চিত করে এবং GUI এর নিম্নলিখিত উপাদানগুলো থাকে। তো আমরা একটু দেখি কি কি উপাদানগুলো থাকে। উইন্ডোজ ম্যানুফ্যাকচারিং আইকন, ট্যাবস, তারপরে আইকন এবং কি এটা স্লাইডার। তো আমরা প্রথমে এই অংশগুলো একটু দেখি। আমার মাই কম্পিউটারে যদি আমরা ওপেন করি কম্পিউটার, ভালো করে একটু খেয়াল করে দেখো, সেম জিনিসগুলোই কিন্তু আমরা পাচ্ছি। এই কার্সরগুলো পাচ্ছি, আমাদের সিস্টেম প্রপার্টিসগুলো পাচ্ছি, কোথায় কি আছে, এটাতে সি ড্রাইভ, অথবা যদি এখানে ক্লিক করি এই ফাইলগুলোতে আমাদের কি কি ফোল্ডার আছে সব জিনিসগুলোই আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখো প্রত্যেকটা আইকন, এবং দেখো এখানে সি ড্রাইভ এক রকমের আইকন, ডি ড্রাইভ আইকন, প্রত্যেকটা কি আছে আইকন। আমরা যদি এখানে সেলস ডাউনলোড অপশনগুলো দেখি, তাহলে দেখো এক একটা আইকন কি রকম, এক এক রকম, এক একজনের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এক এক রকম। এর পরবর্তী ধাপে আমরা একটু যাই, নিচে কি বলছে। উইন্ডো হলো কিছু জায়গা যেখানে কোনো অ্যাপ্লিকেশনের কন্টেন্টগুলো কি করে প্রদর্শন করা হয়। কখনো উইন্ডো ফাইল স্ট্রাকচার উপস্থাপন করে, তখন অ্যাপ্লিকেশন কনস্টিটিউশন লিস্ট আইকন। তাহলে আমাদের দেখো এখানে কম্পিউটারেও কি একটা উইন্ডো আছে। তাহলে আমরা যদি অল প্রোগ্রাম এখানে সিলেক্ট করে দিই, তাহলে আমাদের টোটাল প্রোগ্রামগুলো কি কি আছে এবং প্রত্যেকটা আইকন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সম্পূর্ণই আলাদা। এবং এই দেখো কার্সরগুলো কি করতেছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এইখানে কি বলছে, প্রথম অংশে আমরা দেখি উইন্ডো হচ্ছে কিছু জায়গা যেখানে অ্যাপ্লিকেশন কন্টেন্টগুলো কি করতেছে আমরা প্রদর্শন করতেছি, বা এটাও বলতে পারো উইন্ডো, এটাও আমাদের একটা কি উইন্ডো।
তাহলে এইখানে কি হচ্ছে, কম্পিউটার, ফটোশপ বা বিভিন্ন ফাইল যে জিনিসগুলো আছে সেগুলোকে আমাদের শো করতেছে। এরপরে আসি ট্যাব সমূহ। যদি কোনো অ্যাপ্লিকেশনের একাধিক ইনস্ট্যান্স নির্বাহ করাকে অনুমতি প্রদান করে তখন তাকে এগুলো পৃথক উইন্ডো হিসেবে। সো আমরা এখানে একটু খেয়াল করে দেখি, যেমন এই যে সিসি ক্লিনার, এখানে যদি আমি ক্লিক করি দেখো একাধিক কন্টেন্ট আছে, ক্লিয়ার, একাধিক কন্টেন্ট, যেটা কাজ করবো সেটা সিলেক্ট করে দিলেই হয়ে যাচ্ছে, বোঝা গেল। বা অথবা দেখো এখানে অল প্রোগ্রাম আসলো, আমি যদি এখানে সিলেক্ট করি সেম জিনিস ব্যাক। এরপরে সিসি ক্লিনারে যদি কাজ করতেছে সেটা ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে, আমার এটা আসলে প্রয়োজন নাই, তারপরেও দেখানোর জন্য। তো আমরা এখানে যদি ক্লিক করি, এই যে একাধিক ফাইল যেটা বলেছে, রান সিসি ক্লিনার, ক্লিনার, জিজিজি টুলস এবং অপশন, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ট্যাব, ক্লিয়ার। এরপরের অংশটুকু আসি মেনু। মেনু হচ্ছে একাধিক গ্রুপভুক্ত কিছু সংখ্যক স্ট্যান্ডার্ড কমান্ডের অ্যারে। মেনু সাধারণত অ্যাপ্লিকেশন উইন্ডোজের উপরের দিকে প্রদর্শন হয়, মাউস ক্লিকের মাধ্যমে মেনুকে লুকায়িত অবস্থা অথবা কি করা যায়, হাইড করা যায়। তাহলে আমরা প্রথম অবস্থায় একটু যাই, মাই কম্পিউটারে চলে যাই, দেখো এই যে এই জিনিসগুলোকে বলা হচ্ছে কি, প্রত্যেকটার মেনু বার। এই অংশগুলোকে কি বলতেছে আমরা, মেনু। ইচ্ছা করলে আমরা এগুলোকে কি করতে পারি, হাইড করে দিতে পারি। তো এরপরে আসি আইকন। আইকন একটি ক্ষুদ্র চিত্র সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশন উপস্থাপনে ব্যবহৃত হয়। যখন আইকন সমূহ দুইবার ক্লিক করা হয়, তাহলে একটু দেখি আইকনগুলো কি কি। ধরো এই যে আমার এখানে যতগুলো ফোল্ডার আছে, এইটা কোনো কিছু নাই, শুধুমাত্র আইকন আছে, সি ক্লিনার। অথবা আমি যদি ডেস্কটপে চলে যাই, আমি যদি আমার এই কম্পিউটারে চলে যাই, এই ফাইলটাকে মাই কম্পিউটার ফাইল যদি ডাবল কার্সরে ওপেন করি, এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা আমাদের হচ্ছে আইকনটা। একটু দেখো ডেস্কটপের আইকনটা কোথায়, রিসাইকেলের আইকনটা কেমন, এরকম। তো আমি যদি এখানে ডাবল কন্টেন্ট ক্লিক করি তাহলে কি করবে, রিসাইকেল বিনে নিয়ে চলে যাচ্ছে। তাহলে সহজেই যে কেউ বুঝতে পারতেছে আমার কোনো কিছু, একজন যদি আমি দেখা যাচ্ছে কেউ পড়ালেখাও জানে না, একটা শিশু বাচ্চাকেও যদি দিই তাহলে সে তার গেম বের করতে পারতেছে, মাই কম্পিউটার কোনটা কি কাজ সেও সেটা জানে, শুধুমাত্র এই আইকন দ্বারাই সবকিছু করতে পারতেছে। এবার আসি কার্সর। জিওয়ের উপস্থিত মাউস, টাচপ্যাড, ডিজিটাল পেন কার্সর নামে পরিচিত, সবাই জানো। অ্যাপ্লিকেশন নির্দিষ্ট জিওয়ের উপাদানসমূহকে একটি জিওয়ের অ্যাপ্লিকেশন নিম্নলিখিত এক বা একাধিক উপাদানগুলো থাকে। আমরা দেখি উপাদানগুলো কি কি। অ্যাপ্লিকেশন উইন্ডো, অ্যাপ্লিকেশনের দেখো কন্টেন্টসের ধারণ করার জন্য বেশিরভাগ অ্যাপ্লিকেশন উইন্ডোগুলো অপারেটিং সিস্টেমে সরবরাহিত কনস্ট্রাক্টগুলো ব্যবহার করে, তবে অনেক অ্যাপ্লিকেশন আবার নিজস্ব গ্রাহক কাস্টমার তৈরি উইন্ডো ব্যবহার করে। ডায়লগ বক্সটা কি, এটি এক ধরনের চাইল্ড উইন্ডো যা ইউজারের জন্য বার্তা ধারণ করে এবং কিছু পদক্ষেপ দেওয়ার অনুরোধ জানায়। উদাহরণ, একটি ফাইল মুছে দেওয়ার জন্য উইন্ডোর নির্দিষ্ট কিছু নিশ্চিতকরণের জন্য ডায়ালগ তৈরি করে দেওয়া। তো এখানে আমরা একটু দেখি এটা আসলে ডায়ালগটা কি হচ্ছে। আমরা যদি এখানে কোনো কারণে চাচ্ছি এই ফোল্ডারের নামটা আমি চেঞ্জ করব, দেখো ইচ্ছা করলে কি করতে পারি, আমি ডায়ালগ থেকে এখানে চেঞ্জ করে দিতে পারি, বা কোনো ইনস্ট্রাকশন যদি আমি এখানে দিতে চাই সেটাও আমরা সেভ করে দেওয়া যায়। তো এর পরের অপশনটুকু আসি, একটি ফাইল মুছে দেওয়ার জন্য উইন্ডোর নিকট নিশ্চিত করার জন্য ডায়ালগ তৈরি। হ্যাঁ, তো এর পরবর্তীতে ধাপে দেখি, যদিও এটা লিনাক্সের টেক্সট বক্স ইউজারের জন্য একটি নির্দিষ্ট স্থান প্রদান করে যেখানে ইউজার ডাটা টাইপ এবং টেক্সট ভিত্তিক ডাটা এন্টার করতে পারে। তো বাটন সমূহ একটু দেখি, ইনিশিয়াল এবং সফটওয়্যার ডাটা ইনপুট করতে ব্যবহার করা হয়। তো আমরা এই বাটনগুলো মূলত সবাই দেখে আছি যে বিভিন্ন ধরনের বাটন এখানে কি আছে, দেখো রেডিও বাটন আছে, যেগুলোর কাজ বিভিন্ন, যখন কোনো কারণে আমি কোনো ইনফরমেশন যেতে পারি, দেখা যাচ্ছে মেল অথবা ফিমেল কিনা, এই অপশনগুলোকে আমরা যদি টিক চিহ্ন দিতে চাই হয়তো বা রেডিও বাটন দিতে পারি। এরপরে চেক বক্স, যে অবশ্যই তার বয়স 25 বছর হয়েছে কিনা সেটাও চেক বক্স হতে পারে। এরপরে রেডিও বাটন প্রদর্শন করে সফল অপশনগুলো চেক বক্স, তো আমরা দেখলাম লিক্স বক্স। তো এটা একটু দেখি, প্রদত্ত আইটেম সময়ের তালিকা নির্ধারণের জন্য প্রদর্শিত হয়। তো এখান থেকে একাধিক আইটেম নির্বাচিত করা যায়। সেক্ষেত্রে ধরো তুমি যখন বয়স নির্ধারণ করতেছো, তোমার জন্ম তারিখ 28/2/1990, তো এটা সিলেক্ট করার জন্য তোমাকে কি করতে হচ্ছে,
28 মাসের তারিখ যদি আমরা সিলেক্ট করতে যাই, তাহলে এখানে কি করতে হয়, একটু ক্যালেন্ডার যদি সিলেক্ট করতে যাও, দেখো মাসের সিলেক্ট করতে গেলে কি হচ্ছে, এখানে অনেকগুলো দেওয়া আছে, এখান থেকে আমি নির্দিষ্ট একটা সিলেক্ট করব 30, তাহলে 30 হয়ে গেল। তারপর সেটা ডে কতদিন ছিল সেই ডেটা 6 করলাম। এইভাবে কি হচ্ছে, আমাদের লিস্ট বক্সটা কাজ চলে আসতেছে। উল্লেখিত উপাদান ছাড়াও জিইউআই নিম্নলিখিত উপাদান থাকে, কি কি থাকে একটু দেখি আমরা। স্লাইডার, কম্বো বক্স, ডাটা গ্রিড, ড্রপ ডাউন তালিকা। তো এখানে একটু ইউজার ইন্টারফেস কার্যকলাপগুলো একটু আমরা দেখে থাকি কি বলে। ইউজার ইন্টারফেস ডিজাইন করার ক্ষেত্রে অনেকগুলো কাজ সম্পাদন করতে হয়। জিইউআই ডিজাইন প্রক্রিয়া এবং এর প্রয়োগ এসডিএলসির মতোই। সফটওয়্যার ডেভেলপমেন্ট অনেকটা লাইফ সাইকেল যেটা বলা হয় সেটার মতোই। ওয়াটারফল, ইটারেটিভ বা স্পাইরাল মডেল যে কোনো মডেলের ব্যবহার করেই জিইউআই প্রয়োগ করা যায়। তার মানে আমরা বিভিন্ন মডেল অলরেডি পড়ে আসছিলাম সম্ভবত তৃতীয় অধ্যায়তে। তো এখানে দেখো ওয়াটারফল মডেল, ইটারেটিভ মডেল অথবা স্পাইরাল মডেল যে কোনো একটা মডেল ইউজ করে তুমি কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করতে পারবে। তো জিইউআই এর ডিজাইন এবং ডেভেলপমেন্ট ক্ষেত্রে ব্যবহৃত মডেলকে কি বলা হয়, জিইউআই নিম্নলিখিত ধাপসমূহ পূর্ণ করতে হয়। তো প্রথম ধাপটা একটু দেখি, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ, ইউজার বিশ্লেষণ, টাস্ক বিশ্লেষণ, ডিজাইন প্রয়োগ এবং লাস্ট ধাপটা কি, পরীক্ষণ। তো আমরা একটু দেখি প্রথমে উপকরণগুলো সংগ্রহ কিভাবে করব। ডিজাইনগণ জিইউআই এর সকল কার্যকরী এবং অকার্যকরী উপাদানসমূহ তালিকা পেতে চাইতে পারে। এই উপকরণগুলো ইউজার এবং বিদ্যমান সফটওয়্যার সলিউশন থেকে নেওয়া যেতে পারে। তো আমাদের যে যে জিনিসগুলো লাগবে একটা ইউজার ইন্টারফেস তৈরি করার জন্য, সেইগুলো হয়তো বা আমরা ইউজারের কাছ থেকে নিতে পারি অথবা তার আগের কোনো সফটওয়্যার তৈরি করে থাকলে সেখান থেকেও নিতে পারি। এরপর আসি ইউজার বিশ্লেষণ করা। ডিজাইন সফটওয়্যার জিইউআই ব্যবহার করবে তাদের বিষয়ে অবগত থাকে, যারা ব্যবহার করবে তাদের জ্ঞান এবং ইউজার স্তর এবং সফটওয়্যারের প্রয়োজনীয় পরিবর্তন করতে পারে। ইউজার যদি বেশি কারিগরি জ্ঞান সম্পন্ন হয় তাহলে তাদের উচ্চ মানের এবং তুলনামূলকভাবে তাহলে কমপ্লেক্স জিইউআই এর বিষয়টি চিন্তা করা হয়। তবে সাধারণ এবং নতুন ইউজারের জন্য সফটওয়্যার অপারেশন সংক্রান্ত আরও সহজবোধ্য কিছু তথ্য যুক্ত হতে হয়। তাহলে দেখো ইউজার বিশ্লেষণ করা, এখন দেখা যাচ্ছে আমি একজন ইউজার, কোনো কিছুই জানি না, কোনো বিষয়টাই জানি না। তো আমাকে যদি এখন কমপ্লেক্স গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেওয়া হয়, সেক্ষেত্রে আমি কিন্তু সফটওয়্যারটি ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে চিন্তা করতে হবে আমি ইউজার কি ধরনের চাচ্ছি বা আমি কি ধরনের এক্সপার্ট, সেই লেভেলটা দেখে আমাকে চিন্তা করতে হবে যে আমার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কেমন হবে। তো এটা অবশ্যই কমপ্লেক্স, যদি আমার দেখা যাচ্ছে যে আমার উচ্চ জ্ঞান সম্পন্ন লোক হয় বা আমি দেখা যাচ্ছে তোমরা পড়তেছো কম্পিউটার সায়েন্স, তোমরা ভালো বুঝতে পারো, তাহলে তোমাদের জন্য কি ধরা যাচ্ছে, কমপ্লেক্স জিইউআই আমি চিন্তা করতেই পারি। কিন্তু ধরো কেউ পড়ালেখাই জানে না, কোনো কিছুই করে না, তাহলে তার জন্য তো আর আমি কমপ্লেক্স জিইউআই চিন্তা করতে পারবো না। তো এখানে আমরা কিছু দেখি, GUI requirement specification, GUI user analysis, GUI task analysis, GUI design implementation, GUI testing is একবারে অনুরূপভাবে এখানে তোমরা খেয়াল করো SDLC সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে যা যা কাজগুলো হয়েছে অনুমানিক ইউজার ইন্টারফেস কার্যকলাপগুলো সেইভাবে ঘটে যাচ্ছে। এবার টাস্ক বিশ্লেষণগুলো আমরা একটু দেখি। ডিজাইনারদেরকে সফটওয়্যার সলিউশন দ্বারা কি কার্যটি সম্পাদন হবে তা বিশ্লেষণ করতে হয়। তো জিইউআই এর ক্ষেত্রে জিইউআই কিভাবে কার্যটি সম্পাদন করছে সে বিষয়ে আলোকপাত করা হয় না। এখানে আবারও দেখো কিভাবে কার্যটি সম্পাদন করছে সে বিষয়ে কখনোই আলোকপাত করা হবে না। টাস্কসমূহ অনুক্রমিক হায়ারার্কিয়াল তবে উপস্থাপন করা হয়। এক্ষেত্রে একটি অতি গুরুত্বপূর্ণ কাজকে বেস হিসেবে ধরা হয়, এটিকে কতগুলো সাবটাস্কে ভাগ করা হয়। সাবটাস্কসমূহের তথ্যটি প্রবাহের মাধ্যমে সফটওয়্যার জিইউআই কন্টেন্ট প্রবাহ নির্ধারণ করা যায়। এরপরে আসি আমরা পরীক্ষণ। তো জিইউআই পরীক্ষণ বিভিন্নভাবে করা যায়। প্রাতিষ্ঠানিক কর্তৃক ইন হাউস ইন্সপেকশন করা, ইউজারকে সরাসরি যুক্ত করা এবং বেটা ভার্সন প্রদর্শন করা প্রভৃতি বিভিন্ন বিষয়ে পরীক্ষা করা যায়। পরীক্ষণের মধ্যে ব্যবহারযোগ্যতা, ইউজেবিলিটি, কমপ্লিবিলিটি, ইউজারের এর গ্রহণযোগ্যতা ইত্যাদি বিষয় থাকে। তো দেখো সেক্ষেত্রে আমরা সফটওয়্যার যখন টেস্টিং করি কি করি, একটা বেটা ভার্সন সবসময় কি করি, ফ্রি করে দিই ইউজারের জন্য। তারা ইউজ করে কি করবে তাদের কাছ থেকে আমরা একটা ফিডব্যাক নিব, সেই অনুযায়ী আমরা কি করি এর পরবর্তী নতুন ভার্সনটা বাজারে ছাড়তে হয়। এইখানে দেখো যখন হয়তোবা আমি ইন হাউস ইন্সপেকশন করব অথবা যারা ইন হাউস এটা যারা ব্যবহার করবে তাদেরকে আমি এটা কয়েকদিনের জন্য ইউজ করার জন্য দিব। এরপর তারা কি করবে, এটা আমাকে
বলে দিবে যে আসলে এটা প্রবলেম কি হচ্ছে, বা আমার এটা ভালো ইউজ হচ্ছে, রেসপন্স করতেছে না। এইভাবে আমরা কি করতে পারি, টেস্টিংগুলো করতে পারি। এরপরে আসি 4 নম্বর ধাপটা, আমরা ডিজাইন এবং প্রয়োগগুলো, জিইউআই ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশন। ডিজাইনাররা যখন সফটওয়্যার ডিজাইনের প্রয়োজনীয় উপকরণসমূহ প্রায় প্রয়োজনীয় কার্যাদি ইউজার পরিবেশ সম্পর্কে অবগত হয়, তারা জিইউআই ডিজাইন করে এবং কোডের মাধ্যমে প্রয়োগ করে এবং জিইউআইকে কার্যকারিত অথবা ডামি সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডের সাথে যুক্ত করে এবং এরপর এটি ডেভেলপার দ্বারা ফাংশনালিটি কি করা হয়, পরীক্ষা করা হয়। তো এর পরবর্তী ধাপ দেখি জিইউআই প্রয়োগের ক্ষেত্রে টুলস সমূহের কিছু তালিকা আমরা একটু দেখি। বিভিন্ন ধরনের টুলস বিদ্যমান যেগুলো দ্বারা ডিজাইন সমগ্র জিইউআই তৈরি করতে পারে। এক্ষেত্রে একটি মাউস ক্লিকই যথেষ্ট। কিছু টুলস সফটওয়্যারের সাথে এমবেডেড অবস্থায় থাকে, যেমন আইডিই, এটা একটা টুলস যেটা হচ্ছে কি তোমার হচ্ছে কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইমপ্লিমেন্টেশনের জন্য ব্যবহার করা হয়। জিইউআই টুলস সমূহ একটু দেখি। জিইউআই পাওয়ারফুল নিয়ন্ত্রণ অ্যারে প্রয়োগের মাধ্যমে সফটওয়্যার কাস্টমাইজেশন ডিজাইনের প্রয়োজন মোতাবেক কোড পরিবর্তন করে। প্রথম কথা হচ্ছে ইউজার যেভাবে চাচ্ছে বা ডিজাইনার যেভাবে চাচ্ছে, কাস্টমাইজেশন ইচ্ছা মতো কি করে কোড পরিবর্তন করতে পারে। বড় সুবিধা, জিইউআই টুলসমূহের ব্যবহার এবং প্ল্যাটফর্ম বিবেচনায় বিভিন্ন স্টেটমেন্ট ব্যবহার করা হয়। একটু দেখি জিইউআই নিচে কিছু তৈরি করতে টুলসগুলো ব্যবহার করা হয়। একটা হচ্ছে ফ্লুইড, অ্যাপ ইনভেন্টর, লুইস চার্ট, ওয়েব মার্কার, ভিজুয়াল স্টুডিও। তো একটু দেখি ইউজার ইন্টারফেসের গোল্ডেন নীতিসমূহ আমরা একটু দেখি কি বলছে। সেইডারম্যান এবং প্ল্যাসিডেন্ট রচিত ডিজাইনিং দ্য ইউজার ইন্টারফেস নামক বইয়ে নিম্নলিখিত নীতিগুলো জিইউআই ডিজাইনের ক্ষেত্রে গোল্ডেন নীতি হিসেবে ব্যবহার করা যায়। তো আমরা একটু দেখি। স্ট্রাইভ ফর কনসিস্টেন্সি, এই ধরনের পরিস্থিতিতে কার্যাদির ক্রমসমূহের সামঞ্জস্য থাকা উচিত। ব্যবহৃত শব্দসমূহের মেনু, সাহায্যকারী স্ক্রিনসমূহ একই ধরনের হওয়া উচিত। কমান্ডসমূহের মধ্যে সামঞ্জস্য থাকা উচিত। অবশ্যই এই প্রশ্নটা একটু পড়বা যে ইউজার ইন্টারফেসের গোল্ডেন নীতিসমূহ আসতে পারে, খুব ইম্পর্টেন্ট একটা। স্ট্রাইভ ফর কনসিস্টেন্সি, একই ধরনের পরিস্থিতিতে কার্যপরিধি ক্রমসমূহের সামঞ্জস্য থাকা উচিত। ব্যবহৃত শব্দসমূহের প্রম্পট, মেনু এবং সাহায্যকারী স্ক্রিনসমূহ একই ধরনের হওয়া উচিত। কমান্ডসমূহের মধ্যে সামঞ্জস্য থাকা উচিত। একই ধরনের পরিস্থিতি, যদি একই ধরনের কাজ তোমার কাছে আসে তাহলে এটার কি থাকবে, সামঞ্জস্য থাকবে। ইনেবল ফ্রিকোয়েন্সি ইউজার টু ইউজ শর্টকাট, ইউজার ক্রমান্বয়ে ক্রিয়াশীলতার সংখ্যা কমাতে চায়। এক্ষেত্রে অ্যাব্রিভিয়েশন, ফাংশন কি, লুকানো কমান্ডসমূহ এবং ম্যাক্রো এক্ষেত্রে অভিজ্ঞ ইউজারের ক্ষেত্রে খুবই সহায়ক। অফার ইনফরমেটিভ ফিডব্যাক, প্রতিটি অপারেটর কর্মের জন্য কিছু সিস্টেম ফিডব্যাক থাকা উচিত। সচরাচর ব্যবহৃত এবং ছোট কাজের জন্য রেসপন্সিভ মডেল হওয়া উচিত এবং কম ব্যবহৃত এবং গুরুত্বপূর্ণ কাজগুলোর ক্ষেত্রে আরও বেশি রেসপন্সিবল হওয়া উচিত। ডিজাইন ডায়ালগ টু ইল ক্লোজার, কার্যসমূহ শুরুতে, মাঝামাঝি এবং শেষে শ্রেণীবদ্ধভাবে অর্গানাইজ করা উচিত। শ্রেণীভুক্ত কার্যের তথ্যগত ফিডব্যাক অপারেশনের সাফল্য এনে দেয় এবং পরবর্তী শ্রেণীতে কার্যাবলী বা কার্যাদি সম্পাদনের উপায় বলে। অফার সিম্পল এরর হ্যান্ডলিং, যতদূর সম্ভব সিস্টেমে এমনভাবে ডিজাইন করা দরকার যাতে ইউজার কেমন মারাত্মক ভুল না করে। যদি কোনো ত্রুটি ধরা পড়ে সিস্টেম এটি নির্ণয় করা উচিত এবং ত্রুটি হ্যান্ডলিংয়ের একটি সরল বোধগম্য পদ্ধতি কি করা দরকার, প্রস্তাব করা দরকার। পারমিট ইজি রিভার্সাল অফ অ্যাকশন, এই বৈশিষ্ট্য ইউজারকে উদ্বেগমুক্ত করে বাস্তব ত্রুটিগুলো কিভাবে পূর্ণ ব্যবস্থায় ফিরিয়ে আনা যায়। ইউজারের জানা থাকা সকল বিকল্প ব্যবস্থার মাধ্যমে অপরিচিত অপশনসমূহ সম্পর্কে অবগত হয়। এই প্রক্রিয়ায় একটি একক কাজ, একক ডাটা ত্রুটি বা শ্রেণীবদ্ধ কার্যাদি সম্পাদন করা যেতে পারে। সাপোর্ট ইন্টারন্যাশনাল লোকাস অফ কন্ট্রোল, অভিজ্ঞ অপারেটরগণ সিস্টেমের পরিবর্তন তাদের সম্পাদিত কার্যাবলী অনুযায়ী সিস্টেমের রেসপন্ডার প্রত্যাশা করে। রেসপন্ডারদের তুলনায় কার্য ইনিশিয়েটদের প্রত্যাশা অনুযায়ী সিস্টেম ডিজাইন করা দরকার। এরপরে আমরা কিছু জিনিস দেখি। রিডিউস শর্ট টার্ম মেমোরি লোড, হিউম্যান ইনফরমেশন প্রসেসিং সিস্টেমের স্বল্প সময় মেমোরি লোডের সীমাবদ্ধতা হলো। তার মানে রিডিউস শর্ট টার্ম মেমোরি লোড, প্রদর্শিত হওয়ার ক্ষেত্রে তথ্যগুলোকে যত দ্রুত বা যত দূর সম্ভব সরল রাখা। একাধিক পেজ প্রদর্শন
কনসেন্ট্রেটেড করা, উইন্ডো মোশন, ফ্রিকোয়েন্সি কমানো এবং কোডসমূহ নেমোনিক্স বা স্যাম্বলিক কোড এবং ক্রমাগত কার্যটির জন্য পর্যাপ্ত ট্রেনিংয়ের সমন্বয় বরাদ্দ করা। তো মূলত ছিল এই হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস ডিজাইন সম্পর্কে ধারণা। এই টপিকগুলো নিয়ে যদি কারো বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে বলবা, আমি আবার এটা চেষ্টা করব বাকিটা বুঝাই দেওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবো, আবার নতুন একটা অধ্যায় নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।